এদের দুজনকে দেখতে পাচ্ছেন, দুজনেই মনে মনে একে অপরকে খুবই পছন্দ করে। কিন্তু ব্যাপারটা যখন বিয়ের খাতায় চলে আসে, তখন বিয়ের আগের রাতে দুজনেই বিয়ের অনুষ্ঠান থেকে উধাও। এখন প্রশ্ন হলো, কেন? তোরা দুজনে যখন একে অপরকে পছন্দই করিস, তাহলে বিয়ে কেন করবি না? ওয়েল, সেটা না হয় আজকের গল্পটি দেখতে দেখতে বোঝা যাবে। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া রোমান্টিক ড্রামা মুভি তেল্লাবাড়িতে গুরুবারাম সিনেমার গল্প। তো চলো একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুটা হয় একটি বিয়ে বাড়ি দেখিয়ে। হ্যাঁ, এই ছেলেটার বিয়ে হচ্ছে। এখানে তার নাম বীরু। এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান বিয়ের কালচার একেবারেই বৈচিত্র্যময়। আজকে এই অনুষ্ঠান, কালকে ওই অনুষ্ঠান, এসবের মধ্যে দিয়েই যায়। এখানেও তেমনটাই চলছে। আজকে বীরু গায়ে হলুদ। বাড়ির সবাই সেখানে খুশিতে ধৃত রয়েছে, কিন্তু বীরুর বাবা কিছুটা অন্যরকম। একেবারে শুরুর থেকে তিনি বীরুর উপরে কিছুটা রেগে রয়েছে। আজকে যেহেতু তার ছেলের বিয়ে, যার জন্য তিনি নিজেকে কোনো রকমে সামলে রেখেছেন। এ হলো বীরুর মামা। বলতে গেলে যে জায়গায় তার কোনো দরকার নেই, সেই জায়গায় গিয়ে শুধু শুধু তার নাক গলাবে। তাহলে চলুন এবার মেয়ের বাড়ির থেকে দেখে আসি। হ্যাঁ, এ হলো বীরুর হবু বউ। তার নাম হলো মধু। সেও তার বিয়ে নিয়ে বেশ এক্সাইটেড। বাড়ির সবাই তাদের মেয়ের বিয়েতে খুবই হাসি খুশি। রাতের বেলা বীরুর পরিবার অনুষ্ঠানে হাজির হয়। রিসেপশনে তখন সবাই ফটোশ্যুটে ব্যস্ত। আজ রাত পার হলে কালকে সকাল সকালেই তাদের বিয়ে। হ্যাঁ, রীতি অনুযায়ী তাদের দুজনের বিয়েটা আগামীকাল সকালে হওয়ার কথা। আর এদিকে বীরুর মামা খাবার দাবার নিয়ে বেশ ব্যস্ত। এভাবে খুব সুন্দরই একটা সময় পার হলো। সবাই যার যার মতো ঘরে কিছুটা সময়ের জন্য রেস্ট নিতে গেল। রাত মোটামুটি তখন বেশ ভালোই হয়েছে। তবে তখনই দেখা যায় বীরু তার ঘরে ঢুকে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে হাতে একটা ব্যাগ নিয়ে আবারও বাইরে আসে। আস্তে আস্তে বাড়ির বাউন্ডারি টপকে বিয়ে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে। অর্থাৎ সম্ভবত সে বিয়েটা করবে না। ঠিক তখনই সে সেখানকার উপস্থিতি বুঝতে পেরেই তার ব্যাগ ছড়ে দেয়। আর সামনে দেখতে পায় তার বউ মধু। আর সেখানে এমনকি তার হাতেও একটা ব্যাগ। আর এখানে দুজনে মুখোমুখি হওয়াতে মধু বেশ ভয় পেয়ে যায়। কারণ সে ভাবে বীরু আবার জানতে পেরে গেল নাকি। কারণ মধুর হাতে থাকা ব্যাগটি থেকে বোঝাই যাচ্ছে সেও বিয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছিল। যার কারণে বীরু যখন তাকে জিজ্ঞেস করে, সেখানে সে কিছুটা লজ্জিত হয়। বীরু তখন তাকে বলে, যদি তুমি বিয়েটা করতে নাই চাও তাহলে আগে বলোনি কেন? কথাটা তাহলে এত দূর পর্যন্ত আসতো না। আর তোমার এখন পালিয়ে যাওয়াতে যে ঝামেলাটা হতো, সেটিতে কতটা সম্মানহানি হতো একবার ভেবেছো? এটা ঠিক যে ছেলে পরিবারের বদলে মধুর পরিবারই বেশি অসম্মানের মুখে পড়তো, কিন্তু সে কেন এ বিষয় নিয়ে চিন্তা করলো না? আসলে বীরু তো নিজেও প্ল্যান করছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুযোগ যেহেতু পেয়েছে তাই ছাড় দেবে কেন? আর এখানে বীরুর কথা শুনে মধু কি করবে বুঝতে না পেরেই কান্নাকাটি করতে শুরু করে। যার কারণে বীরু এবার তাকে থামায় এবং বলে, যা হয়েছে হয়েছে, তুমি এখন যাও, আমি এখানে সব সামলে নেব। তার এরকম কথা শুনে মধু কিছুটা স্বস্তি পায়। কিন্তু তারপরও সে যখন আবারও এগিয়ে যেতে নেয়, তখন সে পাশে ফেলে দেওয়া তার ব্যাগ দেখতে পায় এবং জিজ্ঞেস করে, এই ব্যাগ নিয়ে তুমি এখানে কি করছো? যেটি শুনে বীরু এবার নিজেও ভ্যাবাচেকা খেয়ে যায়। যা দেখে মধু এবার বুঝে যায় যে বীরু এখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তারই মতো। যার কারণে তাদের দুজনের মাঝে এবার ক্যাচাল বেঁচে যায়। বীরু তাকে বারবার বোঝাতে চায় যে আমি পালাচ্ছিলাম না, এখানে আমার মায়ের শাড়ি আছে, সেগুলো নিয়েই যাচ্ছিলাম শুধু। তখন মধু বলে, আমিও তো পালাচ্ছিলাম না, এখানে আমার বান্ধবীর কাছে যাচ্ছিলাম কিছু মেকআপ কিট নিয়ে। বীরু বলে, দেখো বিয়ে যেহেতু করতে চাচ্ছিলে না, তাহলে পালিয়ে যাও, এতে আমার অসুবিধা হবে। মধু এবার তার সাথে তার মতো করেই কথা বলতে শুরু করে, তুমিও যখন পালাতে চাইছিলে তাহলে তুমি যাও। কথায় কথায় তারা দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। আর কারোরই সেখান থেকে পালানো হয় না। আর ঠিক সেই সময়ই সেখানে বীরুর মামা চলে আসে। মাঝরাতে হবু স্বামী স্ত্রীকে মাঝ রাস্তায় দেখে সে বেশ রাগ করে এবং বলে, বেটা আগামীকালকে তোর বিয়ে, একটি রাতও কি অপেক্ষা করতে পারছিস না? এত তাড়াহুড়া কিসের তোর? এমনকি সে মধুর উপরেও রাগ করে। হ্যাঁ, ও তোমাকে ডাকবে আর তুমি চলে আসবে? বিয়ের পরে না হয় সব ঠিক আছে, এখন এসব করার কি দরকার? মানে মামা একটু সহজ সরল প্রকৃতির মানুষ, যা মনে আসে তেমনই ভেবে বসে এবং তেমনই বলেও দেয়। এরপরে তিনি তাদের দুজনকেই এক প্রকার জোর করেই বাড়ির ভেতরে নিয়ে আসে। রুমের ভেতর প্রবেশ করেই বীরু তার এক বন্ধুকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে। আর এরপর সে আবারও চলে যায় মধুর রুমে। আর এইদিকে বীরুর মামা এগুলি দেখে আবারও চিন্তায় বসে। তিনি তো অন্য কিছুই ভেবে নিয়েছে। ভেতরে বীরু মধুকে আবারও বোঝায়, দেখো আমার বাবা খুবই মেজাজি মানুষ, আমি পালিয়ে গেলে ঝামেলাটা বেশি হবে, বরং তুমি যেহেতু পালাতে চেয়েছিলে তাহলে তুমিই চলে যাও। কিন্তু মধু রাজি হয় না, সে উল্টো তাকে পালাতে বলে। এই নিয়ে দুজনের মাঝে আবারও ঝামেলা বেঁধে যায়। একটা সময় তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনে আগে এখান থেকে পালানোর ঘটনাটি জানবে, তারপরে যার কারণটি সলিড মনে হবে সে থেকে যাবে এবং অন্য একজন পালিয়ে যাবে। বীরু প্রথমে তার গল্প শোনাতে শুরু করে। সে নাকি একটি মেয়েকে খুবই ভালোবাসতো, যার কারণে সে এই বিয়েটা করতে চাইছে না। আর এরপরে গল্পটি সেখান থেকে 2 বছর পেছনে চলে যায়। একটি নাইট ক্লাবে বীরুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। মেয়েটির নাম কৃষ্ণা। আর সেখানে বীরু একটু দুষ্টু জল বেশি খাওয়ার জন্যই সেখানে এক বড়লোক ব্যাটার সাথে ঝামেলা পাকায়। আর সেখানে সে নিজেই মার খেয়ে চলে আসে হসপিটালে। সেখানে কৃষ্ণা অ্যাজ এ ডক্টর তার চিকিৎসা করতে আসে। আর প্রথমবারের মতো বীরু সেখানেই তাকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর পরের দিন কৃষ্ণা তার আবারও খবর নিতে আসে।
কৃষ্ণার সাথে কথা বলার জন্য বীরু বেশ বাহানা করতে শুরু করে। সে কি খেতে পারবে, কি খেতে পারবে না, কি করতে পারবে, কি করতে পারবে না, এই সমস্ত বিষয়গুলো আর কি জিজ্ঞেস করে। যত ভুলভাল কথা সব কিছু কথা বলার চেষ্টা করে। কৃষ্ণা এই ব্যাপারটি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বীরু সিদ্ধান্ত নিয়ে নেয় সে এত সহজেই হসপিটাল ছাড়বে না। পরের দিন পার হতে থাকে, পরপর 3টি দিন পার হয়ে যায়, কিন্তু বীরু হসপিটাল ছেড়ে যায় না। শুধুমাত্র কৃষ্ণার সাথে কথা বলার জন্য, তাকে এক ঝলক দেখার জন্য হসপিটালে পড়ে থাকে। কৃষ্ণা তাকে বেশ কয়েকবারই বোঝায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। সে একবার পেটে ব্যথা, একবার মাথা ব্যথায় এই ধরনের সমস্যা এবং বাহানাগুলি দেখিয়ে সেখানে থেকে যায়। এভাবেই দেখতে দেখতে 10টা দিন পার হয়ে যায়। এখনও বীরু হাসপাতালে রয়েছে। এরপরে কৃষ্ণা তাকে বেশ করে কথা শোনালে এবার সে হসপিটাল ছেড়ে যায়, কিন্তু তারপরেও সে বিভিন্ন বাহানা দেখিয়ে আবারও প্রতিদিন হসপিটালে আসতে থাকে। এবং এই সমস্ত কাহিনীগুলি করে সত্যি এবার সে কৃষ্ণার মনে কিছুটা জায়গা করে নিয়েছে। এবং একদিন তো সে হঠাৎ করে কৃষ্ণাকে ডেটের জন্য জিজ্ঞেস করে ফেলে। এরপরে দুজন তাদের ফার্স্ট ডেটে যায়, যেখানে দুজনের মধ্যে বেশ কথাবার্তা হয়, আর তারপরে একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কটা অনেক তাড়াতাড়ি এগিয়ে গেল, তাই না? কিন্তু হ্যাঁ, ঝামেলাটাও এখান থেকেই শুরু হয়। রিসেন্টলি বীরুর লেখাপড়া কমপ্লিট হয়েছে, আর সে এখন আর্কিটেকচার হয়েছে। সে বেশিরভাগ সময় কাজের মধ্যে দিয়েই কাটায়। তবুও সে কৃষ্ণাকে সময় দিতে ভুলে না। কিন্তু একদিন সে কাজ করার সময় যখন কৃষ্ণার কল রিসিভ করে, তখন সেখানকার তার একটা ফিমেল কলিগ তার কাছে এসে জিজ্ঞেস করে। এবং যেহেতু তারা খুব ভালো বন্ধুও ছিল, সেই জন্য তার হাত থেকে মোবাইল নিয়ে কৃষ্ণাকে বলে পরে ফোন করতে, যেটি কৃষ্ণার একেবারে পছন্দ হয় না। রাতে দুজনে দেখা করে। সেখানে কৃষ্ণা তাকে সেই ফিমেল কলিগের কথা জিজ্ঞেস করে। বীরু তাকে জানায় তারা নাকি খুবই ভালো বন্ধু। এই কথাটি কৃষ্ণার গায়ে লেগে যায়। তার সব থেকে ক্লোজ কৃষ্ণা হবে, অন্য কোনো মেয়ে কেন হবে তার ক্লোজ? আর সে তার কলটি বা কেন কেটে দিল? বীরু এবার তাকে বোঝানোর চেষ্টা করে যে সেমনটা মনে করছে তেমনটা নয়, তারা শুধু বন্ধু মাত্র। আর এইসব নিয়ে তাদের দুজনের মাঝে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কৃষ্ণা কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। বীরু তাকে বেশ করে বোঝানোর চেষ্টা করে, আর বাইরে আসলে এক বখাটে কৃষ্ণাকে কিছু বাজে বাজে কথা বলে, যার জন্য বীরু এবার রেগে যখন তাকে মারতে যায়, তখন উল্টো সে নিজেই মার খায়। এবং বেশ মার খাওয়ার পরে সে কৃষ্ণার কাছে ফিরে আসে। কৃষ্ণা তাকে নিয়ে এবার তার বাড়িতে যায়। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, যার জন্য সে তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে এবং তাকে তখন সে ফার্স্ট এড করছে। তখনই একটা সময় কৃষ্ণা হঠাৎই তার প্রতি আকর্ষিত হয়, এবং দুজনে যখন ঘনিষ্ঠ হবে, ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণার আবারও সেই বান্ধবীর কথা খেয়াল আসে। আর তখনই সেই ব্যাপার সে জিজ্ঞেসও করে বসে। এবার বীরু বেশ বিরক্ত হয়। এই সময়টাতে আবার কে ভাই এরকম কথা জিজ্ঞেস করে? জানিয়ে তাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। আর কৃষ্ণার কথার মধ্যে বিরক্ত হয়, তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে বীরুর বাবা তার সাথে দেখা করতে এসেছে। বীরু তার বাবাকে জমের মতো ভয় পায়। বীরুর বাবা তখন তাকে বলে যে তারা নাকি বীরুর জন্য মেয়ে দেখতে চাচ্ছে। বীরু তখন জানায় এখন নয়, তার আরও কিছুটা সময় লাগবে। আর সেই ফাঁকেই আরেকবার কৃষ্ণা তাকে ফোন করে এবং তার কাছে সরে যায় এবং বলে সে নাকি তাদের কথাটা তার বাবাকে জানিয়েছে, আর আজকেই তাকে তার বাবার সাথে দেখা করতে আসতে হবে। ঠিক তার কথা মতো বীরু তাদের সাথে দেখা করতে যায়। লোকটি একেবারেই অ্যাটিটিউডে ভরা, কিন্তু তারপরেও তার সাথে কথা বলে। আর দেখা যায় কৃষ্ণার পরিবারের বাকি লোকেরাও সেখানে উপস্থিত। সেখানে গিয়ে বীরু তার বন্ধুর কথা অনুযায়ী নিজে নিজেই কথা বলতে শুরু করে। সে এত কথা বলছিল যেটি আবার কৃষ্ণার বাবার একেবারে পছন্দ নয়। আসলে তিনি বেশি কথা বলা লোকেদের একেবারে পছন্দ করে না। কৃষ্ণা তাকে বারবার ইশারা করে তাকে মানা করতে বলে, কিন্তু বীরু তার ইশারা বোঝে না, যার কারণে ব্যাপারটা হাতের নাগালের বাইরে চলে যায়। তখন বাড়িতে ফিরেই বীরু তার বন্ধুকে কেলানো শুরু করে, আর এরপরে তাদের মাঝে ঝামেলাটা যেন আরও বেড়ে যায়। আসলে ব্যাপারটা বলতে গেলে কৃষ্ণা একটু বেশি খিটখিটে, সে একটু বেশি ইনসিকিওর বোধ করে, তার উপরে সবসময় সন্দেহ করে, যার জন্য তাদের মাঝে ঝামেলাটা লেগেই থাকে। আর এখন এত কিছু হয়ে যাওয়ার কারণে বীরু যেন তাকে কন্ট্রোল করতে পারছে না, তার এত কিছু সহ্য করতে পারছে না। আর ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলাটাও কমে আসে। আজ মোটামুটি 1 মাস হয়ে গিয়েছে, তাদের মাঝে কোনো কথা নেই। হঠাৎ করে একদিন বীরুর কাছে একটি কার্ড আসে, যেটি হচ্ছে কৃষ্ণার বিয়ের কার্ড। আর তখন বীরুর বাবাও তাকে কল করে এবং বলে তারা নাকি তার জন্য একটি মেয়ে দেখেছে এবং তার ফটো তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তার মানে তার মা নাকি সেই মেয়েটিকে পছন্দ করেছে। আগামীকাল যেন সে গ্রামের বাড়িতে ফিরে আসে। আর হ্যাঁ, তার বাবা যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটিই হচ্ছে মধু। এখন মধু তাকে কোশ্চেন করে, যদি তোমাদের মধ্যে সমস্ত কিছু শেষ হয়েই থাকে, তাহলে এখন বিয়ে না করার কারণ কি? আসলে তাদের প্রোগ্রামের দিন রাতেই কৃষ্ণা তাকে কল করেছিল। কৃষ্ণার কথাবার্তা সেখানে নাকি একেবারেই অন্যরকম। সে তাকে কল করে ক্ষমা চেয়েছে এবং বলেছে আগামীকালকে তার বিয়ে, কিন্তু সেই বিয়েটি করতে চায় না, সে শুধু বীরকেই চায়। এই কারণে বিয়ে ছেড়ে সে পালাচ্ছিল।
কারণ সে এখনও কৃষ্ণাকে অনেক পছন্দ করে। এরপর মধু তার প্রবলেম বলতে শুরু করে। আসলে তার ব্যাপারটা কোনো প্রেম ভালোবাসা নয়, তবে তার সমস্যাটা শুরু হয়েছিল খুব ছোটোবেলা থেকেই। কারণ সে ছোটো থেকেই খুবই দুষ্টু প্রকৃতির একটি মেয়ে ছিল, যার কারণে তাকে তারা ভয় দেখাতো। এমন দুষ্টুমি করলে সে এমন শয়তান জামাই পাবে যা তাকে সায়স্তা করবে। আর তার মা এবং দাদি এমন এমন সিনেমা দেখতো, এমন এমন নাটক দেখতো যেখানে নাকি বউদের সবসময় অত্যাচার করতো। তাই ছোটোবেলা থেকে এই বিষয়টা নিয়ে তার মনে একটি ভয় ঢুকে আসে। সমস্ত বর্বত হয় মেয়েদের সাথে এমনটাই আচরণ করে। এরপর মধু ধীরে ধীরে বড় হয়, কিন্তু ওই যে ছোটোবেলার একটি ভয়, সেটি তার মনে একেবারে গেঁথে রয়েছে। কাউকে বিশ্বাস করার প্রতি বা বিয়ের প্রতি তার একটি আলাদাই ভয় কাজ করে, যে হয়তো বিয়ের পরে সে তার স্বাধীনতা হারাবে, তার স্বামী না জানি কীরকম হবে। এই জন্য সে বিয়ে বিষয়টিকে আরেকটু দেরিতে আনতে চায় তার জীবনে। সে এমন একটা ছেলেকে বিয়ে করবে যাকে সে ভালো মতো বুঝতে পারবে, তাকে জানবে। সে তার বাবাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টাও করেছে, কিন্তু তিনি এটি বুঝতে চাননি, তার কথাকে পাত্তা দেয়নি, যার জন্য এক প্রকার অভিমান করেই সে বিয়ে ছেড়ে চলে যাচ্ছে। এটি শুনতে পেরে বীরু তার হাসিকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না, কারণ এই বিষয়টি বিয়ে না করার কারণ কখনোই হতে পারে না। যাই হোক, তাদের এক প্রকার ঝগড়ার মধ্যে দিয়েই বন্ধুত্বের মধ্যে একে অপরের সাথে ফ্রি হয়ে গিয়েছে, একে অপরের সাথে খুবই ভালো এখন কথা বলতে পারছে। বীরুর বন্ধু বাইরে গাড়ি নিয়ে এসে তাকে কল করে, আর কথা মতোই মধু তার জিনিসপত্র নিয়ে গাড়িতে ওঠে। বীরু নিজেই তাকে গিয়ে ড্রপ করবে, এবং তার আগে সে কৃষ্ণার সাথে দেখা করবে, এবং তারা দুজনে কৃষ্ণার বাড়ির সামনেও চলে আসে। কিছুক্ষণের মাঝেই কৃষ্ণাও তাদের সামনে চলে আসে। বীরু গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কৃষ্ণার চোখ বীরুর দিকে না গিয়ে প্রথমেই মধুর দিকে যায় এবং জিজ্ঞাসা করে মেয়েটিকে। তখন বীরু তাকে সমস্ত সত্য কথা বলে। এখন সমস্ত কিছু জানতে পেরে আবারও কৃষ্ণা তার উপরে অভিমান করে বসে। সে বলে সে না থাকলে যদি তার জায়গায় অন্য কেউ নিতে পারে, তাহলে এই সম্পর্ক সে কিছুতেই চায় না। মানে এমন এক পাগলা মেয়ে, ভাইরে ভাই, আর যাই করেন এমন মেয়ের সাথে রিলেশন কখনোই করেন না। বীরু তাকে বোঝানোর চেষ্টা করলে কৃষ্ণা সরাসরি তাকে বলে তখন নাকি তার পুরনো কিছু কথা মনে পড়ে গিয়েছিল, যার জন্য সে ইমোশনাল হয়ে তাকে কল করেছে, কথাগুলো বলে ফেলেছে। তাই বলে সিরিয়াসলি সে এখানে নিতে চলে আসলো, তাও আবার নিজের বিয়ে ছেড়ে। এই বলে সে সেখান থেকে চলে যায়। মানে ছেলেটার কোনো মূল্যই রইল না। এবার বীরু গাড়ির ভেতরে ঢুকে নিজেকে অনেক করে আটকানোর চেষ্টা করছিল। মধু তখন বলে, আরে এত চাপ নেওয়ার লাভ নেই, আমি বাইরে যাচ্ছি, তুমি নিজের রাগ গাড়িতে ঢালো। বীরু এবার সত্যি নিজের সমস্ত রাগ গাড়ির মাঝে ঢালে। মধু স্যাড হওয়ার বদলে ভেতরে ভেতরে এর সব দেখে খুবই মজা পায়। এরপর বাড়ি ফেরার পথে খাবার খাওয়ার জন্য তারা একটি ধাবায় দাঁড়ায়। বেশ কিছুক্ষণের সেখানে বিরতি নেয়। এখান থেকে বোঝা যায় তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছে, একে অপরকে তারা বুঝতে শিখছে। বীরুর এই ঘটনায় মধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মধু এখন তার সাথে থাকাটা এনজয় করতে শুরু করেছে। এক কথায় বললে মধু তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। খাবার দাবার শেষ করে তারা একটি বাস স্ট্যান্ডে এসেছে। বীরু মধুকে একটি বাসে উঠিয়ে দেবে, আর বাসে আসতে কিছুটা সময় লাগবে, যার জন্য তারা দুজনে বসে গল্প করছিল। মধু তাকে প্রেমে পড়ার ফিলিং জিজ্ঞেস করলে প্রথমে তো বীরু তাকে খুব সুন্দর সুন্দরভাবে রোম্যান্টিক জিনিসগুলো বলে, কিন্তু পরে বলে এগুলো কিছুই না, সব কিছুই ফাউল জিনিস। কিন্তু তখনই দেখতে পায় পেছনে আরেকজন কপতি প্রেমের গল্প করছে, যার জন্য বীরু তাদের সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে, ভাই দেখ, এগুলোর পেছনে একদমই সময় নষ্ট করিস না, লেখাপড়া কর, জব কর, তারপর বাবা মায়ের পছন্দে ভালো কোনো একটি মেয়েকে দেখে বিয়ে করবি। আর এগুলো শুনে তারাও সেখান থেকে চলে যায়। অপরদিকে বীরু এবং মধুর রিসেপশনের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ভোরে ভোরে যেহেতু বিয়ে, তাই তাড়াতাড়ি সবাই কাজে লেগে পড়েছে। মধুর বাবাও আজকে অনেক খুশি, অবশেষে ভালো একটি ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবেন। অন্যদিকে তারা দুজনে যে বিয়ে ছেড়ে পালিয়েছে এটি তো তারা আর জানে না। মধু এবার চিন্তা করে তার বাবা একজন অসুস্থ মানুষ, লো বিপির সমস্যা রয়েছে। তিনি কাল সকালে যখন জানতে পারবে তার মেয়ে বিয়ে ছেড়ে পালিয়েছে, তখন তার কী অবস্থা হবে। তার এরকম দুশ্চিন্তা দেখে বীরু ব্যাপারটি বুঝতে পারে আর বলে, তাহলে চলো বিয়েতে ফিরে যাই। তার এই কথায় মধুর চেহারাও যেন কেমন এক ঝলক ফুটে ওঠে। মানে বোঝা যায় বীরু যদি এই বিয়েটি করতে একবার রাজি হয়, তাহলে সে আর এই বিয়েতে মানা করবে না। তাদের কাছে এখনও বাড়ি ফেরার জন্য 3 ঘন্টা সময় রয়েছে, যার জন্য তারা আবারও বাড়ির পথে রওনা দেয়। বাড়ি ফিরতে ফিরতে মধু ভাবছে তার মনের ভেতরে যে ভয়টা কাজ করতো বিয়ে নেই, সেটি আর এখন কাজ করছে না। কারণ বীরুর সাথে এতক্ষণ সময় পার করে সে এটি বুঝে গিয়েছে যে বীরু তেমন প্রকৃতির ছেলে কখনোই নয়। তার মনের সফট কর্নারে সে জায়গা করে নিয়েছে। তার আর এখন বীরুকে লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই। চলার পথে তাদের দুজনের মাঝে আবারও গল্প হয়, যার ফলে তাদের ফ্রেন্ডলি আচরণ আরও ফ্রেন্ডলি হয়ে যায়। লং টাইম ড্রাইভ করার জন্য বীরু একটি চায়ের দোকানে দাঁড়ায়, আর ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই চোখে ধুলো এসে পড়ে, যার কারণে মধু তাকে খুবই রোমান্টিক সুন্দর একটি ট্রিটমেন্ট দেয়, যেটি বীরুরও খুবই ভালো লাগে। কিন্তু কেউ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। এরপর মধু নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আরও আধ ঘন্টা গাড়ি চালানোর পরে হঠাৎ করে কিছু একটা তাদের গাড়ির সামনে এসে পড়ে। গাড়ি থেকে নেমে সেটি চেক করতে তারা দুজনেই দেখতে পায় এটি একটি ছাগল।
তাদের গাড়ির নিচে এসে পড়েছিল। তারা বিষয়টা দেখে কিছু স্বস্তি পায়, অন্তত কোনো মানুষ তো আসেনি। কিন্তু সেখানে শুরু হয় ঝামেলা। সেখানকার কিছু স্থানীয় লোকজন এসে হঠাৎ করে আক্রমণ করে। বীরু তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে এসে সে আঘাত পেয়ে বসে এবং তারা মধুকে সেখান থেকে ধরে নিয়ে যায়। স্থানীয় লোকেরা মনে করে তাদের গ্রামে নাকি বেশ কয়েক বছর ধরেই কোনো কালো শক্তি মানুষদেরকে মেরে ফেলছে, যার কারণে তাদের গ্রামের এক তান্ত্রিক একটি বিশেষ রিচুয়ালের ব্যবস্থা করেছেন, যার কারণে গ্রামে থেকে কালো জাদু মুছে যাবে। যেখানে গ্রামের একটা লোকের সাথে এক ছাগলের বিয়ে দিতে হবে। বিয়ে হয়ে গেলে নাকি সেই কালো জাদু ছাগলের ভেতর প্রবেশ করবে আর তারপরে সে ছাগলটিকে তারা মেরে ফেলবে। এই ছিল এর নিয়ম। কিন্তু কিছুক্ষণ আগে ছাগলটি এখান থেকে পালিয়ে যাওয়ার সময় সোজা বিরোধের গাড়ির নিচে এসে পড়েছে, যার কারণে গ্রামবাসীরা রেগে গিয়ে তাদের দুজনকে এখানে ধরে এনেছে। তান্ত্রিক এখন সিদ্ধান্ত নেয় রিচুয়াল যখন অনেকটা এগিয়ে গিয়েছে, তাই এখন আর এটি থামানো সম্ভব নয়। তাই ওই লোকের সাথে এখন মধুর বিয়ে দেবে। কালো জাদু যখন মধুর ভেতরে এসে প্রবেশ করবে তখন তারা মধুকে মেরে ফেলবে। এটি শুনে ভীরু চিৎকার চেঁচামেচি শুরু করে। এটি অন্ধবিশ্বাস, এগুলো কিছুই না, এগুলিতে কোনো কাজ হবে না, তারা এটা কিছুতেই করতে পারে না। কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। এমনকি তারা ভীরুকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। মধু তখন তাদের আটকায় এবং বলে সে নাকি এই বিয়েটি করতে রাজি, কিন্তু তারা যেন ভীরুকে ছেড়ে দেয়। তাই কথা মতো ভীরুকে আটকে রেখে সেই লোকটির সাথে মধুর বিয়ের কাজ শুরু হয়। আর বিয়ের একেবারে শেষে সেই ছাগলটা আবারও লাফ দিয়ে ওঠে। আসলে সেই ঘটনায় ছাগলটা মারা যায়নি, শুধু আহত হয়েছিল, যার কারণে গ্রামের সবাই এবার মধু এবং ভীরুকে বাদ দিয়ে ছাগলের কাছে আসে। আর এই সুযোগ পেয়ে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। কিছুটা দূরে গিয়ে তাদের দুজনের মাঝে আবারও ঝামেলা বেঁধে যায়। মধু বলে সে কি পাগল হয়ে গিয়েছিল নাকি, এতগুলো লোকের সাথে সে একাই লড়াই করতে গিয়েছিল। আবার ভীরু তার উপর রাগ করে বলে তুমি কেন বিয়ে করতে রাজি হয়েছিলে। সে খুব ভালো করে জানতো যে মধু বিয়ের পরে তারা তাকে মেরে ফেলবে, সে কেন এটিতে রাজি হয়েছে। তারা এরপর আর কিছু বলতে পারে না, কিন্তু তারা দুজনে এটি বুঝে গিয়েছে তাদের বন্ধুত্বটা হয়তো বন্ধুত্বের থেকেও কিছুটা ওপরে গিয়েছে। পাশাপাশি তাদের গাড়িটা যেহেতু নষ্ট, যার জন্য তার ভাগ্যক্রমে একটি বাস পায় এবং তাতে করে তারা বাড়িতে ফিরছে। ফাইনালে তারা ঘন্টাখানেক ট্রাভেলের পর বাড়িতে পৌঁছায়। বীরু নিজেই মধুর হাত ধরে এগিয়ে দিতে যাচ্ছে। এটি মধুর কাছে যেন আরও ভালো লাগে। মধু তাকে ভালোবাসতে শুরু করেছে। সে এখন মন থেকে চায় যে বিয়েটা হোক, কিন্তু এখনও তাকে কিছু বলতে পারে না। আর অবশেষে যখন সে কিছু বলতে নেবে তখন বীরু বলে ওঠে তুমি ভেতরে যাও, আমি কিছু না কিছু করে সমস্ত কিছু ম্যানেজ করে নেব। আর তখনই মধুর ভাবি এসে তাকে কষে এক চড় মারে। আসলে তার ভাবি বেশ কয়েকবারই তার রুমে গিয়েছে এবং তাকে দেখতে না পেয়ে বুঝে গিয়েছিল যে মধু হয়তো পালিয়েছে। বীরু তখন তাকে আটকায় এবং বোঝায় এখানে মধুর কোনো দোষ নেই, সব দোষ ভীরুর। আর এই কথাটাই মধুর জন্য যথেষ্ট ছিল। কিন্তু তখনও সে ভীরুকে কিছুই বলতে পারে না। সে যে ভীরুকে ভালোবাসতে শুরু করেছে সেটি সে বলতে পারলো না। আর ওদিকে মধু বিষয়টা মেনে নিতে পারছে না যে ভীরু তাকে ছেড়ে চলে যাবে। সে সমস্ত ঘটনাটা তার ভাবিকে বলে। মধু ভীরুকে ছাড়া কিছু কল্পনাও করতে পারছে না। ভীরু যে তাকে ছেড়ে চলে গিয়েছে সেটি আরও মানতে পারছে না। এটা শুনে তার ভাবিও তখন তাকে কিছু বলতে পারে না। আর যথাসময় ভোরবেলায় তাদের বিয়ের কার্যক্রম শুরু হয়। মধু বিয়ের মণ্ডপে যাচ্ছে, কিন্তু ভীরু এখনও আসেনি। কেউ না জানলেও মধু এটা খুব ভালো করেই জানে সে শুধুমাত্র তার জন্য এখান থেকে চলে গিয়েছে। কিন্তু তখনই মধুকে অবাক করে দিয়ে ভীরু সেখানে হাজির হয়। মধু ভাবে এখানে তো তার থাকার কথা ছিল না। ঠিক তখনই আমরা মধুর চলে যাওয়ার পরে সেই ঘটনা দেখি। ভীরু যখন অন্য কোথাও চলে যাবে তখন সেই পাগলা মামা এসেই ভীরুকে জিজ্ঞেস করতে শুরু করে। আর তার চেহারায় মারধরের চিহ্ন দেখে হ্যানত্যান জিজ্ঞেস করতে শুরু করে। ভীরু বেচারা কিছুই বলতে পারে না এবং তার মামা তাকে জোর করেই সোজা রুমের ভেতরে চলে যায়। আর বাইরে থেকে তিনি পাহারা দেয়। তখন সে মধুকে সান্ত্বনা দেয় সে চিন্তা করো না, আমি এখনও সবাইকে সমস্তটা বলে দিচ্ছি। তবে তখনই মধু তার হাত ধরে বসে। মধুর এই ইশারাটি যথেষ্ট ছিল, এটি ভীরুর জন্য যথেষ্ট ছিল। সে ধীরে ধীরে নিজেও মধুকে পছন্দ করতে শুরু করেছিল। আর এখন সময়টা এরকম যে দুজনের কারো মধ্যেই এই বিয়েটা নিয়ে কোনো সমস্যা নেই, যার কারণে সুন্দর করেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। পরিবারের সবাই এখন খুবই খুশি, এমনকি তারা দুজনেও এই বিয়েটার জন্য খুবই হ্যাপি। তাদের দুজনের এক রাতের গল্প, যেখানে তৈরি হলো নতুন একটি সম্পর্ক। তো কেমন হয়েছে আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পে। ততক্ষণ শূন্য, বাই অ্যান্ড টেক কেয়ার।